গ্রামের নাম রসুলপুর। এই গ্রামের এবং আশেপাশের ১০ গ্রামের মানুষের কাছে এক আতঙ্কের নাম চৌধুরী হেকমত আলী। বয়স ৬০-এর কোঠা পার করেছে, মাথার চুলে কলপ দিয়ে কুচকুচে কালো করে রাখেন, গায়ে মাখেন কড়া আতর, কিন্তু তার মনের নোংরামি কোনো আতর দিয়েই ঢাকা যায় না। হেকমত আলীর একটা বিশেষ বাতিক আছে, বাতিক না বলে ব্যাধি বলাই ভালো। তার ঘরে ৪ জন স্ত্রী বর্তমান, প্রত্যেকেই একসময় সুন্দরী ছিল, কিন্তু হেকমত আলীর ভোগের মেয়াদ শেষ হলে তাদের স্থান হয়েছে অন্দরমহলের অন্ধকার কুঠুরিতে। হেকমত আলীর চোখ সবসময় কচি বয়সের ডাগর ডোগর মেয়েদের দিকে। তার যুক্তি খুব অদ্ভুত। সে বলে, নারীরা হলো ফলের মতো, পেকে গেলে আর স্বাদ থাকে না, কাঁচা থাকতেই পেরে খেতে হয়। সেদিন বিকেলে কাছারি ঘরে বসে হুঁকো টানছিলেন হেকমত আলী। পাশে বসে পা টিপছিল তার খাস চামচা এবং গ্রামের কুখ্যাত ঘটক মকবুল। মকবুল লোকটা শয়তানের উকিল। হেকমত আলীর যত অপকর্ম সব কিছুর যোগানদাতা এই মকবুল। মকবুল গলা নামিয়ে ফিসফিস করে বলল, হুজুর, একটা মাল পাইছি, একেবারে মাখন, এই তল্লাটের কেউ না। শুনলাম বানের জলে ভাইসে আসছে। বাপরে বাপ, গায়ের রং দেখলে মনে হয় আধারে জোনাকি জ্বলতাছে। হেকমত আলী হুকোর নলটা সরিয়ে সোজা হয়ে বসলেন, তার ঘোলাটে চোখে কামুক ঝিলিক। কি কস মকবুল, বয়স কত? আজ্ঞে হুজুর, ১৬-১৭-র বেশি হইব না। এতিম মেয়ে কেউ নাই। গ্রামের শেষ মাথায় ওই পোড়ো বাড়িটার কাছে বটতলায় আশ্রয় নিছে। আপনি চাইলে আজ রাতেই ব্যবস্থা করি। হেকমত আলী জিভে জল আসার মতো শব্দ করে বললেন, দেরি করিস না মকবুল, ৪ নম্বরটার তো চামড়া ঝুলে গেছে, ওড়ে দিয়ে আর মন ভরে না। তুই আজই কাজী ডাক, আমি আজই পঞ্চম বিয়েটা করব, টাকা যা লাগে দেব। ঘটক মকবুল দাঁত কেলিয়ে হাসল। তার সাথে থাকা ছোকরা সহকারী সাজিদ চুপচাপ দাঁড়িয়েছিল। সাজিদের বয়স কম, মনটা এখনো বিষিয়ে যায়নি। সে সাহস করে বলল, চাচা, মেয়েটা এতিম, আর হুজুরের তো ৪টে বউ আছেই, এই বয়সে আবার একটা বাচ্চা মেয়েকে। মকবুল ধমক দিয়ে উঠল, চুপ থাক বেয়াদব, বড়দের কথায় কথা বলিস না। হুজুরের শখ হয়েছে, উনি বিয়ে করব, এতে তোর বাবের কি? হেকমত আলী পকেট থেকে ১ তোড়া নোট বের করে মকবুলের দিকে ছুঁড়ে দিলেন। বললেন, যা, মেয়েটাকে তৈরি কর, আর সাজিদ, তুই সাথে যা, মেয়ে দেখতে কেমন আমার জানা দরকার। গ্রামের শেষ প্রান্তে পুরনো দিঘির পাড়ে বিশাল এক বটগাছ। দিনের বেলাতেই জায়গাটা গা ছমছম করে, সন্ধ্যের পর এদিকে কেউ আসে না। সাজিদ আর মকবুল যখন সেখানে পৌঁছল, তখন সূর্য ডুবুডুবু। বটগাছের নিচে মেয়েটা বসেছিল। সাজিদ মেয়েটাকে দেখে থমকে গেল। মকবুল বাড়িয়ে বলেনি, মেয়েটা আসলেও মানবী কিনা সন্দেহ। এত ফর্সা গায়ের রং গ্রামের মেয়েদের হয় না। তার চুলগুলো কোমর ছাড়িয়ে মাটি ছুঁয়েছে। পরনে একটা সাধারণ সুতি শাড়ি, কিন্তু মনে হচ্ছে কোনো রাজকন্যা ছদ্মবেশে বসে আছে। মেয়েটি তাদের দেখে ভয় পেল না, বরং তার ডাগর কালো চোখ তুলে এমনভাবে তাকালো যেন সে আগে থেকেই জানত তারা আসবে। সাজিদ ফিসফিস করে মকবুলকে বলল, চাচা, আমার ভালো ঠেকতাছে না, মেয়েটার চাউনি দেখছেন, কেমন যেন ঠান্ডা। মকবুল ধমক দিল, তোর সব কিছুতেই ভয়, চল, হুজুরের হুকুম তামিল করি। মেয়েটি কোনো প্রতিবাদ করল না, পুতুলের মতো তাদের সাথে চলতে শুরু করল। তবে আসার সময় সাজিদ লক্ষ্য করল, মেয়েটির পায়ের নিচে শুকনো পাতাগুলোর কোনো মচমচ শব্দ হচ্ছে না, আর সন্ধ্যার বাতাসে হঠাৎ করেই হাসনাহুনা ফুলের তীব্র গন্ধ ভেসে এলো, অথচ আশেপাশে কোথাও হাসনাহুনার ঝোপ নেই। বিয়েটা হলো খুব গোপনে, হেকমত আলীর বিশাল প্রাসাদের দোতলার খাস কামরায়। কাজী সাহেব মোটা বকশিস পেয়ে চুপচাপ কবুল পড়িয়ে বিদায় নিলেন। রাত তখন গভীর, বাইরে ঝিঝি পোকার ডাক। হেকমত আলী সুগন্ধি আতর মেখে পান চিবোতে চিবোতে বাসর ঘরে ঢুকলেন। বিছানায় ঘোমটা দিয়ে বসে আছে তার নতুন বউ, তার পঞ্চম শিকার। হেকমত আলী দরজাটা বন্ধ করে দিয়ে খিলখিল করে হেসে উঠলেন, ও সুন্দরী, ঘোমটাটা তো তোলো, দেখি চাঁদের হাট বসছে কিনা।
তিনি এগিয়ে গিয়ে মেয়েটির পাশে বসলেন, হাত বাড়ালেন ঘোমটা তোলার জন্য। মেয়েটি বাধা দিল না। ঘোমটা সরানোর পর হেকমত আলী হা হয়ে গেলেন। এত রূপ তিনি জীবনে দেখেননি। তিনি লোভ সামলাতে না পেরে মেয়েটির হাতটা ধরলেন। হাতটা তো বরফের মতো ঠান্ডা গো, আসো আমার বুকের গরমে তোমারে ওম দেই। মেয়েটি এই প্রথম কথা বলল। তার গলাটা অদ্ভুত, মনে হলো যেন অনেক দূর থেকে কোনো গভীর কুয়া বা গুহার ভেতর থেকে শব্দটা ভেসে এলো। আমার শরীর ঠান্ডা, কারণ আমি মাটির তৈরি নই চৌধুরী সাহেব। হেকমত আলী চমকে উঠলেন। কি বলেন? কি বলিস পাগলি? মাটির না তো কিসের? মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল। তার সুন্দর ডাগর চোখ দুটো হঠাৎ করেই বদলাতে শুরু করল। চোখের সাদা অংশটুকু দপ করে লাল হয়ে গেল, আর মণি দুটো হয়ে গেল আগুনের মতো হলুদ। মেয়েটি হাসল, কিন্তু সে হাসিতে কোনো শব্দ নেই। শুধু ঘরের মোমবাতিগুলো দপ করে নিভে গেল। কিন্তু ঘর অন্ধকার হল না। মেয়েটির শরীর থেকে এক নীলাভ দ্যুতি বের হতে লাগল। আমি আগুনের তৈরি চৌধুরী, আমি জিনের বাদশার মেয়ে। আমার বাবা আমাকে খুঁজছে বহুকাল ধরে। আজ তোর লোভে পা দিয়ে আমি এখানে এসেছি, তোর মতো লম্পটদের শিক্ষা দিতে। হিকমত আলী চিৎকার করতে চাইলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না। তিনি দেখলেন মেয়েটির ছায়াটা বড় হতে হতে ছাদ ছুঁয়ে ফেলল। সেই ছায়া থেকে বিশাল সব হাত বের হয়ে হেকমত আলীকে জাপটে ধরল। তার পা এখন আর মানুষের পা নেই, সেগুলো উল্টো। সে ফিসফিস করে বলল, নারীদের তুই খেলার পুতুল ভাবিস? আজ থেকে তুই হবি সবার খেলার পাত্র। মেয়েটি হেকমত আলীর কপালে একটা ফু দিল। হেকমত আলীর শরীরটা তীব্র ঝাঁকুনি দিয়ে অবশ হয়ে গেল। নিচে বারান্দায় বসে মকবুল টাকা গুনছিল। হেকমত আলী আজ তাকে অনেক টাকা দিয়েছে। সে ভাবছে এই টাকায় জমি কিনবে। সাজিদ পাশে বসে ঝিমুচ্ছিল। হঠাৎ ওপরতলা থেকে একটা বিকট শব্দ হলো। মনে হলো যেন বাজ পড়ল। মকবুল চমকে উঠল। কিরে, হুজুর কি খাট ভাঙ্গা ফালাইল নাকি? ঠিক তখনই সিঁড়ি দিয়ে নেমে এলো সেই নতুন বউ। কিন্তু তাকে এখন আর সেই ১৬ বছরের বালিকা মনে হচ্ছে না। তার উচ্চতা যেন বেড়ে গেছে। তার চারপাশে একটা জাদুকরী আভা। মকবুল ভয়ে তোতলে উঠল। কি হইছে মা জাননি? মেয়েটি মকবুলের দিকে তাকিয়ে হাসল। তোর পাওনা বুঝে নিয়েছিস তো ঘটক? মকবুল টাকার তোড়াটা আঁকড়ে ধরে বলল, হ হ, হুজুর দিছে। মেয়েটি বলল, খুলে দেখ। মকবুল তার হাতের দিকে তাকালো। তার কলিজা শুকিয়ে গেল। তার হাতের করকরে নতুন নোটগুলো চোখের পলকে শুকনো মরা বটপাতায় পরিণত হয়েছে। এ কি, আমার টাকা? মকবুল চিৎকার করতে গেল, কিন্তু তার মুখ দিয়ে মানুষের ভাষা বের হলো না। বের হলো হুক্কা হুয়া, হুক্কা হুয়া। সে নিজের গলায় হাত দিল। যতবার সে কথা বলতে যায় ততবার শেয়ালের মতো ডাক বের হয়। মেয়েটি বলল, মিথ্যা আর চাটুকারিতা দিয়ে যার টেট চলে, তার গলার স্বর পশুর মতোই হওয়া উচিত। সাজিদ ভয়ে ঠকঠক করে ডাকছিল। সে ভাবল তারও বুঝি রক্ষা নেই। সে চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতে লাগল। মেয়েটি সাজিদের কাছে এলো। সাজিদ অনুভব করল একটা ঠান্ডা হাত তার মাথায়। খুব নরম গলায় মেয়েটি বলল, ভয় নেই সাজিদ, তুই নির্লোভ। তুই আমাকে বাঁচাতে চেয়েছিলিস। তুই যা, তোর কোনো ক্ষতি হবে না। তবে আজ যা দেখলি তা মনে রাখবি। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল চৌধুরী বাড়িতে এক অদ্ভুত দৃশ্য। বাড়ির গেট খোলা, ভেতরে কোনো মানুষ নেই। শুধু বারান্দায় একটা শেয়াল বসে আছে আর অনবরত ডেকে যাচ্ছে। শেয়ালটা অদ্ভুতভাবে মানুষের মতো আচরণ করছে, যেন কিছু বলতে চায়। আর চৌধুরী হেকমত আলী? তাকে পাওয়া গেল বাজারের ময়লার স্তূপের পাশে। পরনে সেই দামি পাঞ্জাবিটা ছিঁড়ে ফুঁড়ে একাকার। তিনি বসে বসে আপন মনে হাসছেন আর মাটির ডেলা কুড়িয়ে পকেটে ভরছেন। কেউ কিছু জিজ্ঞেস করলে তিনি বলছেন, আমি রাজা, আমার ৪ রানী। পঞ্চম রানী কই? ওরে, আমার রানী কই? তার স্মৃতিশক্তি পুরোপুরি চলে গেছে। গ্রামের প্রতাপশালী জমিদার এখন নিজেকে রাস্তার ভিখারি মনে করেন। নিজের নামটাও মনে নেই। তিনি এখন গ্রামের বাচ্চাদের বিনোদনের খোরাক। বাচ্চারা তাকে ঢিল মারে আর তিনি খিক খিক করে হাসেন। আর সেই মেয়েটিকে? তাকে আর কখনো দেখা যায়নি। তবে লোকে বলে পূর্ণিমা রাতে চৌধুরী বাড়ির পরিত্যক্ত ছাদ থেকে নাকি নূপুরের শব্দ শোনা যায়, আর মাঝে মাঝে বাতাস ভারী হয়ে আসে হাসনাহেনা ফুলের গন্ধে। সাজিদ এখন আর ঘটকালি করে না। সে বাজারে ছোট একটা দোকান নিয়েছে। সে জানে এই দুনিয়ায় কিছু কিছু পাপের বিচার আদালতের জন্য অপেক্ষা করে না, কিছু বিচার অলৌকিক হাতেই হয়।